এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, সানাকা এডুকেশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি শ্রেয়া আবারও চলে এসেছি নতুন পড়াশোনার টপিকে কথা বলার জন্য। আর আমাদের আজকের মূলত আলোচ্য বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং। এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য রয়েছেন সানাকা এডুকেশনাল ট্রাস্টের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এইচওডি স্নিগ্ধদীপ ঘোষ এবং অধ্যাপক অয়ন ঘোষ। নমস্কার, স্বাগত। প্রথমেই স্নিগ্ধদীপ স্যারকে জিজ্ঞেস করব, স্টুডেন্টরা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কেন পড়বে, মানে এটা ইম্পর্টেন্স কি, কিসের জন্য তারা সিভিল ইঞ্জিনিয়ারিং চুজ করবে ক্লাস 12 এর পর? আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা, বিষয়টা ভীষণ ভাস্ট একটা এরিয়া কভার করছে। আমি যদি একটু পেছন থেকে বলি, একটু হিস্ট্রিটা ক্লিয়ার করি, তাহলে দেখতে পাবো আমরা যে যখন মানব সভ্যতা যখন গঠন হয়েছিল, তখন মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য বেসিক্যালি তিনটে প্যারামিটার বা তিনটে চাহিদা আমরা দেখতে পেয়েছি। সেগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, বা বকলমে আমরা বলতে পারি ইনফ্রাস্ট্রাকচার আর কৃষি। তো এই ইনফ্রাস্ট্রাকচার আর কৃষি, এই দুটো ব্যাপারকে সাইমালটেনিয়াসলি এস্টাবলিশ করতে 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 যখন সময়কে গুরুত্ব দিতে শিখেছে মানুষ, তখন দেখা গেল এই ক্রনোলজিক্যাল মরফোসিসে আরও কিছু চাহিদা সেখানে ইমপ্লাই হয়েছে। যেমন যখনই কৃষি পণ্য উৎপাদন করেছে মানুষ, তখনই সেই কৃষিটা ফর বিজনেস পারপাস ইউজ করতে হবে, আমাকে আরও দূরের কোনো জায়গায় আরও কম সময়ে যেতে হবে, তখন সেখানে আমরা হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট, রেলওয়ে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা মডিফিকেশন করেছি। কৃষি ব্যবস্থার ক্ষেত্রে যখন জলের প্রয়োজন হবে, তখন আমরা সেখানে ড্যাম বানিয়েছি, প্রয়োজনে ব্যারেজ বানিয়েছি, ক্যানেল তৈরি করেছি। এমন এমন জায়গা আছে যে সমস্ত জায়গায় ক্যানেল বা রিভার ইঞ্জিনিয়ারিং বা রিভার বেসড কোনো স্ট্রাকচার নেই। সেই সমস্ত জায়গাতে যদি জলের প্রয়োজন হয়, সেই সমস্ত জায়গায় আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ করেছি। এমন সমস্ত জায়গায় আছে, যেমন আমাদের এখানে বাঁকুড়া বা পুরুলিয়া, আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেলও অনেক নিচে, সেই সমস্ত জায়গায় আমরা রেন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার তৈরি করেছি। তো যত দিন এগিয়ে এসছে, যত মানব সভ্যতা আরও উন্নত হয়েছে, ততই মানুষের চাহিদা আরও বাড়তে থেকেছে, এবং যত এই চাহিদাগুলো বেড়েছে মানুষের, তত মানুষ অপচয় করতে শিখেছে। যখনই অপচয় বলতে জলের অপচয় যখনই হয়েছে, তখনই সেই যে লিভলিহুড, বেসিক লিভলিহুড যেটা, সেটাকে মেনটেন করার জন্য কোনো একটা ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাকে এগিয়ে আসতে হয়েছে টু মেনটেন দ্য ডেকোরাম অফ এনভায়রনমেন্ট। এই যে এখন দেখা যায় যে বেসিক আমরা যে ব্রিক ইউজ করতাম, সয়েল ব্রিক ইউজ করতাম, এখন দেখা যাচ্ছে সেই কাঁচামাল অনেক কমে এসছে, আমাকে সাপ্লিমেন্টারি কিছু ভাবতে হবে। এখন ফ্লাই অ্যাশ ব্রিক তৈরি হচ্ছে। মানুষ যখনই এনার্জি অপচয় করতে শিখেছে, তখনই আরও কিছু এনার্জি, সোলার এনার্জি, কনভেনশনাল যে এনার্জিগুলো ছেড়ে দিয়ে নন কনভেনশনাল এনার্জি দিকে আমরা ঝুঁকেছি। কোল প্রায় তলানির পথে, শেষের পথে, সেই জায়গায় নতুন কিছু, নতুন কোন এনার্জি সেই কোলটাকে রিপ্লেস করতে পারে কিনা, সেই দিকে এসছে। তো যেটা বলার সেটা হচ্ছে, এই যে সেচ ব্যবস্থা থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা, বিল্ডিং স্ট্রাকচারস, ব্রিজ, ড্যামস, ইভেন মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, যে আমার প্রত্যেক দিন কত বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতটাকে আমি কিভাবে মানুষের কাজে দৈনন্দিন জীবনে ইউজ করতে পারবো, এবং এই যে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বা খরার পরিস্থিতি তৈরি হচ্ছে, কেন হচ্ছে, আমি সেগুলোকে কিভাবে প্রোটেক্ট করতে পারবো, আমার লিভলিহুড, মানুষের জনসাধারণকে আমি কিভাবে প্রোটেক্ট করতে পারবো, সেইগুলো সবগুলোই কিন্তু আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্তিকরণ হয়েছে। যে কারণে বেসিক্যালি আমরা বলি সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে দ্য ওল্ডেস্ট স্ট্রিম অফ ইঞ্জিনিয়ারিং। কারণ এর প্রথম কথা হচ্ছে এনভায়রনমেন্ট, শেষ কথা হচ্ছে এনভায়রনমেন্ট। আমরা যতদিন পর্যন্ত এনভায়রনমেন্টটাকে সাস্টেন করে রাখতে পারবো, ততদিন পর্যন্ত আমরা নিজেরা সাস্টেন করব। যে কারণে
প্রথম থেকে শেষ পর্যন্ত যত দিন গেছে যত প্রযুক্তিগতভাবে আমরা উন্নত হয়েছি, তত আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টটাকে আরও কত উন্নত করে দেওয়া যায় সেই জিনিসটাকে আমরা এনরিচ করার চেষ্টা করে গেছি সবসময়। তো যারা নতুন স্টুডেন্ট ভর্তি হবে, যারা ক্লাস 12-এর পর যদি বিটেকে ভর্তি হতে চায় বা ক্লাস 10-এর পর যারা ডিপ্লোমাতে ভর্তি হতে চায়, তাদের এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে যে ফিউচার যে ওয়ার্কগুলো, যে কাজগুলো বা যে অ্যাসপেক্টে সে সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হচ্ছে, সেগুলো কিন্তু মানুষের সঙ্গে হাতে কলমে কাজ করে শেখা বিদ্যা, থিওরিটিক্যাল বা পুঁথিগত বিদ্যা নয়। যখনই কোনো এনভায়রনমেন্ট সোসাইটিকে আমাকে আপগ্রেডেশন করতে হবে, তখনই সেখানে যেমন এথিক্যাল ব্যাপারও কিছুটা থেকে যাচ্ছে, কিছুটা ইকোনমিক ব্যাপারও থেকে যাচ্ছে, সেরকম ইনফ্রাস্ট্রাকচারাল আপগ্রেডেশনও থেকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যায় যে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স একটা বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে আমাদের পরিবেশের, আমাদের সমাজ ব্যবস্থার। জেনে নিলাম আমরা স্নিগ্ধদীপ স্যারের কাছ থেকে কেন মানে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চাইবে ছাত্ররা। এবার অয়ন স্যারের কাছে যাব। এবার অয়ন স্যারকে জিজ্ঞেস করব, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, ছাত্ররা কোন কোন বিষয়গুলোকে তারা গুরুত্ব দেবে? আমাদের এইচওডি স্যার অনেকগুলোই ব্রাঞ্চের কথা বলে দিলেন অলরেডি, যেমন সয়েল উনি ইউজ করলেন সয়েল ইঞ্জিনিয়ারিংয়ের, প্লাস হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং যেখানে উনি হাইওয়ে বলে ওটাকে ডিনোট করলেন, তাছাড়া হচ্ছে এনভায়রনমেন্ট। সিমিলারলি আমাদের যেটা সিভিল ইঞ্জিনিয়ারিংতে মেন যেটা হচ্ছে ফার্স্ট আসে হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বলতে যেটা সাপোজ যদি আমরা একটা বাড়ি যদি একটা বানাতে চাই, তাহলে সেই বাড়িটাকে তৈরি করতে গেলে তার যে কলমগুলো হবে, যেটা বিমটা হবে, যেটা ফ্রেমটা তৈরি হবে, সেটা পড়ছে এর মধ্যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। সিমিলারলি এবার ওই স্ট্রাকচারটাকে যে আমরা যে দাঁড় করাবো, সেটা দাঁড় করাতে গেলে আমাদের দরকার হচ্ছে যে মানে কোথায় আমরা ওটাকে প্লেস করবো। এমনি প্লেন এয়ারে তো বা অ্যাটমসফিয়ারে তো এটা থাকতে পারে না, তো তাহলে সেখানে সয়েলের আমাদের প্রয়োজন হচ্ছে, যেটাকে আমাদেরকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে আমরা বলে থাকি। তারপরে তো আসছে এবার সেই সয়েলটাকে ট্রান্সপোর্ট করা, বা বাড়িটা যে তৈরি হবে তার জন্য যে র মেটেরিয়ালসগুলো রয়েছে, সেই র মেটেরিয়ালসের ট্রান্সপোর্টেশনের জন্য তার জন্য আসছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। তার মধ্যে রয়েছে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, রেলওয়ে, আদারওয়াইজ এয়ারপোর্ট, ডক, হারবার, এগুলো রয়েছে। এছাড়া রয়েছে আপনার হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, যেটা স্যার তো বললেনই এনভায়রনমেন্টটা আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলতে পারি, তো সেটা রয়েছেই। তো এইগুলো টোটাল রয়েছে, এবং এগুলোতে আমরা হায়ার স্টাডিজের দিকেও যাওয়া যেতে পারে, বা এগুলোতে টোটাল কাজটা আমাদের এইভাবেই চলে বা এগুলো হয়। স্যার জানতে চাইবো, সিভিল ইঞ্জিনিয়ারিংকে কি করে ক্যারিয়ার ওরিয়েন্টেড এডুকেশন বলা যায়, মানে সিভিল ইঞ্জিনিয়ারিংকে আমরা কিভাবে ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা এডুকেশন বলতে পারি, এটা আমরা জেনে নেব আপনার কাছ থেকে। কেরিয়ার ওরিয়েন্টেড আমরা এটাকে বলতে পারি এই কারণ হচ্ছে যে এটা একটা মানে আমরা যদি ইঞ্জিনিয়ারিংটাকে ফার্স্ট যদি ভাগ করি, তাহলে সেখানে তো আমরা পেতে পারি যে একটা কোর ইঞ্জিনিয়ারিং গ্রুপ আর একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গ্রুপ, এটা আমাদের হতে পারে। তো এবার তার মধ্যে রয়েছে কোরের মধ্যে থাকে নর্মালি 3টে ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে সিভিল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল। তো এখানে আজকে আমরা সিভিল নিয়ে কথা বলছি। তো সেখানেতে এবার সিভিলটা আসছে আমাদের কোরের মধ্যে, তো সেখানেতে এই ডিপার্টমেন্ট থেকে সিভিল থেকে বা আদার্স যে কোরগুলো রয়েছে সেখান থেকে আমরা যে কোনো ডিপার্টমেন্টে ইন ফিউচার সুইচ করতে পারি আফটার ব্যাচেলার ডিগ্রি, বা আমরা এটাতেই আমরা কন্টিনিউয়েশন করতে পারি। যার কারণে কেরিয়ারেতে কোনো দিন মানে কোনো প্রবলেম আসে না যে আমার আজকে হয়তো ইচ্ছা হলো যে আমি আজকে সিভিল নিয়ে করছি, ঠিক আছে আমার আর এটা আর ভালো লাগছে না, আমি এখান থেকে সাপোজ আমি কম্পিউটার সায়েন্সের দিকে একটু যাবো, ইচ্ছা হলো, তো সেখানেতে সেটা সুইচ করা পসিবল। বাট আদার্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে মেবি হয়তো এটা পসিবল নাও হতে পারে। তো সেখানেতে এবারেতে হচ্ছে কি, এছাড়াও কেরিয়ারের দিকে যদি আমি লক্ষ্য দিই, ফোকাস করি, তাহলে হচ্ছে বিভিন্ন যে গভর্নমেন্ট আমাদের যে পিএসইউ কোম্পানিগুলো রয়েছে বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে, সেখানেতে জবের মানে চান্সেসটা এখন কোর গ্রুপের ওপরেতে বেশি রয়েছে। মানে সফটওয়্যার গ্রুপে তো আগে ছিল, এখনও রয়েছে, বাট ইদানিংকালে দেখছি যেটা কোরের উপরেতে বেশি প্রেশারটা রয়েছে, বা কোরের দিকেতে জবের চান্সেসটা বেশি রয়েছে, যেখানে সফটওয়্যার অতটা নেই। তো সেই হিসাবে বলা যেতে পারে যে সিভিল থেকে
খুব সহজেই একটা স্টুডেন্ট যখন মানে একটা এইচএস দিয়ে বা মাধ্যমিক দিয়ে সে যখন আসছে, এসে তারপরে 3 বছর বা 4 বছর বাদে আইদার ডিপ্লোমা আর বিটেক কমপ্লিট করার পরে তো সে একটা কেরিয়ারের দিকে ফোকাস করতে পারবে। ইভেন সেটা যে তাকে ইন্ডিয়াতেই কমপ্লিট করতে হবে, তার কেরিয়ারটা ইন্ডিয়াতেই করতে হবে, এটারও কিন্তু কোনো মানে নেই। অ্যাব্রডেও প্রচুর চান্স রয়েছে। যেমন হচ্ছে যদি আমরা একটু বাইরের দিকে, এশিয়ারই বাইরের দিকে একটু যদি তাকিয়ে দেখি, যেমন হচ্ছে দুবাই বা কাতার, এসব জায়গায় প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, যেখানেতে অলরেডি আমরা অনেক সময় খবরের চ্যানেলেতে আমরা দেখতেই পাই, নিউজ চ্যানেলে, যে ইন্ডিয়া থেকে অনেকে সেখানেতে গিয়ে কাজ করছে বা সেখানেতে মানে ওয়েল এস্টাবলিশড হয়ে গেছে সেখানেতে। তো সেই হিসাবে আমরা বলতে পারি এটাতে অ্যাব্রডেরও চান্স রয়েছে। প্লাস হচ্ছে ইন্ডিয়াতে তো অলরেডি রয়েইছে, প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে, যেখানেতে কেরিয়ার তারা খুব ভালোভাবেই করতে পারবে। এটা নিয়ে আমরা চাকরির কথা বলছিলাম, আমরা ক্যারিয়ারের কথা বলছিলাম, কিন্তু দেয়ার ইজ এ মিথ যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মেয়েরা পড়াশোনা করলো ঠিকই 4টে বছর, কিন্তু 4টে বছর পর মেয়েদের অনেক কোম্পানি নিতে চায় না। অনেক কোম্পানি মেয়েদেরকে এই জন্য নিতে চায় না, তাদের সেফটি নেই। যেরকম মানে এখানে লিডিং কোম্পানিজ যেগুলো রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের যারা নেয়, নামটা আমরা বলতে চাইছি না এই মুহূর্তে, তারা নিতে চায় না, রিক্রুট করতে চায় না। তো সেই বিষয়ে আপনি কি বলতে চাইবেন, একটু জানতে চাইবো স্যারের কাছ থেকে। আমি এই বিষয়ে বলতে পারি, এটা মানে পুরোপুরি আপনার সাথে আমি এগ্রি হতে পারলাম না যে কোম্পানি নিতে চায় না কোনো মেয়েকে। তাহলে অনেক মেয়ে এখন সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে যারা মার্কেটেতে এস্টাবলিশড রয়েছে, তারা তাহলে চাকরি করতে পারতো না মেবি। তো এবার এখানেতে কিছু কোম্পানি নিতে চায় না, কিছু কোম্পানি বলতে সেটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিগুলো, যারা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করে, সেখানেতে তারা নিতে পারে না সেফটির জন্য। কারণ একটা আমরা যখন যদি অ্যাজ এ ফিল্ড ইঞ্জিনিয়ার যদি আমরা গিয়ে দাঁড়াই, আজকে আমরা প্রফেসর, সেই হিসাবে আমরা কলেজের মধ্যে রয়েছে একটা বাউন্ডেশনের মধ্যে, কিন্তু সেখান থেকে বেরিয়ে যদি ফিল্ডে যদি যাই, সেখানেতে দেখবেন যে যখন একটা সাইট শুরু হয়, সেখানে আমরা ফাঁকা মাঠটাই পাই, ফাঁকা ল্যান্ড পড়ে থাকে, আর কিছু থাকে না। তো সেখানে তো একটা মেয়েকে দিয়ে কাজ করাটা পসিবল নয়। সেই কারণে কনস্ট্রাকশন সেক্টরগুলো তারা নিতে চায় না। বাট ডিজাইন সেক্টর, সেখানেতে কিন্তু মেয়েরা ফার্স্ট থেকেই প্রেফারেন্স সেখানে পেয়ে থাকে। ডিজাইন সেক্টরেতে বা টিচিং প্রফেশনে, একাডেমিক লাইনে বা রিসার্চ ওরিয়েন্টেড কাজে তারা ইজিলি সেখানেতে যেতে পারে, আর সেখানেতে সেই কোম্পানিগুলো নাই। এবার যদি কোম্পানির আমি নাম বলছি না, যে কোনো ডিজাইন সেক্টরের কোম্পানিগুলো যেগুলো রিনাউন্ড কোম্পানি রয়েছে, আমরা হামেশাই যেটা টিভিতে আমরা শুনে থাকি, অল টাইম যেগুলো শুনে থাকি, সেই কোম্পানিগুলো ইজিলি নেয়, কোনো অসুবিধা নেই তাতে। তো এটা কি আমরা বলতে পারি এটা পুরোপুরি একটা মিথ যে মেয়েদেরকে মানে মেয়েরা রিক্রুটমেন্ট পাচ্ছে না, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে 4 বছর পড়ার পরে রিক্রুটমেন্ট হচ্ছে না? এটা কি পুরোপুরি একটা মিথ, না এটা কোনো সত্যতা একটু হলেও আছে? একটু হলেও সত্যতাটা যদি বলতে পারি, তাহলে হচ্ছে 1% হয়তো নেগেটিভিটি আছে, বাট 99% চান্স আছে সেখানেতে জব পাওয়ার। কারণ আমাদের কলেজ থেকেই পাস আউট একটি স্টুডেন্ট যে অলরেডি কাতারে প্লেসড রয়েছে, সে কাতারেতে কাজ করছে একটা আর্কিটেক্ট ফার্মে, যেখানে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার সে কাজ করে, এটা প্লেসড রয়েছে। তো সেই হিসেবে আমরা বলতে পারি একটা মেয়ে যদি অ্যাব্রডেও যদি যেতে পারে সিভিল নিয়ে পড়ে, তাহলে আমাদের নিজেদের দেশে কেন নয়, সে তো ইজিলি কাজ করতে পারবে এখানে বাইরের দেশে যাওয়ার থেকে। চলে যাব স্নিগ্ধদীপ স্যারের কাছে। স্যারকে জিজ্ঞেস করব যে এই সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পরে মানে কি স্কোপ আছে, রিসার্চ বলুন বা হায়ার এডুকেশন বলুন বা চাকরি বলুন। আমরা অলরেডি শুনেছি অয়ন স্যারের কাছে চাকরির ব্যাপারটা, কিন্তু তাও আরেকবার আপনার কাছে জানতে চাইবো আপনার এই বিষয়ে মতামত কি, মানে রিসার্চের দিক দিয়ে বা হায়ার এডুকেশন যেটা আমরা এমটেকের কথা বলি, সেই দিকে কোথায় মানে কীরকম চান্সেস আছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পর 4টে বছর পড়ার পরে, জানতে চাইবো আপনার কাছে। আমি ওই আগের প্রশ্নেই আবার ফিরে যাই যে কেরিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট, তো বেসিক্যালি আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংকে কেরিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট বলছি, জব ওরিয়েন্টেড সাবজেক্ট বলার থেকেও আরও বেশি করে আমরা কেরিয়ার ওরিয়েন্টেড সাবজেক্ট বলছি। কারণ সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র এই সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পড়ার পর শুধুমাত্র জবের প্রত্যাশা করে বসে নাও থাকতে পারি। আমরা যদি চাই যে আমি একটা ডিগ্রি করলাম, আমি একটা ডিপ্লোমা করলাম বা ডিগ্রি করলাম, তারপর আমি নিজের এন্টারপ্রেনারশিপ করব, আমি নিজের একটা ফার্ম খুলবো বা আমি নিজের একটা কনসালটেন্সি খুলবো, আই ক্যান ডু দিস, আমি খুলতেই পারি। আমি নিজের একটা ড্রয়িং ফার্ম খুলতে পারি, যেখানে আমি কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে কাজ করতে পারি, সমস্ত ডোমেস্টিক বা কমার্শিয়াল বিল্ডিং যেগুলো প্ল্যানিং হয়, প্ল্যানিং এস্টিমেশন, সেগুলো করতে পারি। আমি কোনো জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন ফার্ম খুলতে পারি, যেগুলো আমাদের সয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট যারা তৈরি করে বেসিক্যালি, সেগুলো আমরা ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রির পর কিন্তু আমরা খুলতেই পারি। কোনো স্টুডেন্ট যদি মনে করে যে না আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি কোনো চাকরি, সরকারি চাকরি বা কোনো প্রাইভেট চাকরি আমি করব না, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজের
পায়ে দাঁড়িয়ে কেরিয়ার তৈরি করার কিন্তু একটা প্রভিশন কিন্তু সবসময়ই রয়েছে। এটা গেল কেরিয়ারের দিক বা এস্টাবলিশমেন্টের দিকের কথা বললাম। আমি যদি শিক্ষাগতভাবে বলি যে আমি পড়াশোনার দিক থেকে আমি কি আপগ্রেডেশন করতে পারবো, আমি পড়াশোনার দিকে আমার হায়ার কি স্কোপ রয়েছে, ফিউচারে কি স্কোপ রয়েছে, তো ডিপ্লোমার পর বিটেক, ডিপ্লোমা কোর্স 3 বছরের কোর্স, এবং তার মধ্যে যেটা শেখানো হয় ছেলেদের সেটা হচ্ছে এই সিভিল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি এবং আমরা হাতে কলমে কিভাবে সেটাকে ইমপ্লাই করতে পারবো। ডিজাইন পার্ট কিন্তু খুব বেশি থাকে না তার মধ্যে। আমি ডিজাইনার হতে পারবো না ডিপ্লোমা করে, আমি কনস্ট্রাকশন করতে পারবো, আমি কনস্ট্রাকশন রিলেটেড সমস্ত জব, সমস্ত ওয়ার্ক, প্রত্যেকটা এখন যত ইঞ্জিনিয়ারিং সাইটস আছে আমাদের, যত ইন্ডাস্ট্রি রয়েছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, সমস্ত জায়গায় প্রায় 80% মতো কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কারণ তারা হাতে কলমে কাজটা শিখেছে। কনস্ট্রাকশন সাইটের কথা বলছি আমি। যখনই সেই জায়গা থেকে আপগ্রেডেশন করে আমার ডিজাইনারের দিকে আসতে হবে, তখনই কিন্তু আমাকে বিটেক করার প্রয়োজনীয়তা হয়ে দাঁড়াবে। এবং এই পুরো বিটেক কোর্সের মধ্যে সমস্ত ডিজাইন পার্ট, ম্যাথমেটিক্যাল পার্ট, সমস্ত কিন্তু কিছু এর মধ্যে রয়েছে। তো এই পুরো বিটেক কোর্সটা করতে গেলে আমাকে টোটাল 42টা সাবজেক্ট, 42 সাবজেক্টস আমাকে পড়তে হবে এই 4 বছরে। তো এখন কোনো স্টুডেন্ট সেই 42টা সাবজেক্ট পড়ার পর কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে তার মনটা আটকে যেতেই পারে, যে না আমি স্ট্রাকচারাল অ্যানালিসিস আমার খুব ভালো লাগে, বা না আমার সয়েল মেকানিক্স খুব ভালো লাগে। তো যে কারণে আমাদের এরপর গেট দেওয়ার পর বা বিভিন্ন এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর যে হায়ার এডুকেশন যেগুলো এমটেক, তথাকথিত এমটেক বলি আমরা, বা এমই, সেগুলোতে আইদার জিওটেকনিক্যালের দিকে যাওয়া যেতে পারে, বা ওয়াটার রিসোর্স, হাইওয়ে, স্ট্রাকচার, এতগুলো ভাগ আছে। এই বিটেক 4 বছর পড়তে পড়তেই তার কিন্তু একটা ইন্টারেস্ট জন্মে যায় যে আমার স্ট্রাকচার ভালো লাগে, বা আমার ওয়াটার রিসোর্স ভালো লাগে, বা আমার জিওটেকনিক্যাল ভালো লাগে, তো আমি ইন ফিউচার আমি সেইটা নিয়েই পড়তে চাই। এমটেক পড়ার পরেও তার ফিউচার স্কোপ কিন্তু সেখানেই থেমে থাকছে না। অবভিয়াসলি তার রিসার্চ ওরিয়েন্টেড, যদি সেই এমটেক পড়াকালীনই যে রিসার্চটা সে করছে, সে এমটেক যেটা সেটা তো রিসার্চ বেসডই পুরো প্রোগ্রাম, তো যে রিসার্চটা করছে সেটাকে সে ক্যারি ফরওয়ার্ড করতে পারে থ্রু হিজ পিএইচডি প্রোগ্রাম, থ্রু হিজ অর হার পিএইচডি প্রোগ্রাম। তো যে কারণে অয়ন যেটা বললো যে, বা যেটা কথা হচ্ছিল যে মেয়েদের ফিউচার স্কোপ কীরকম, আমি আগের বছরে পর্যন্ত আমার ওখানে যেখানে আমি কাজ করছি, যেখানে আমি রয়েছি, সেখানে আমি দেখেছি এমন কোম্পানি এসছে যারা শুধুমাত্র মেয়ে এমপ্লয় করে নিয়ে গেছে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট তারা চেয়েছে। বাস্তু কোম্পানি, শুধুমাত্র ড্রয়িং কোম্পানি, কারণ তাদের কথা হচ্ছে যে দেয়ার এফোর্ট, মেয়েদের এফোর্ট যদি অফিসে বসে কোনো ড্রয়িং করতে দেওয়া হয়, বা মেয়েদের এফোর্ট অনেক বেশি সেই জায়গায়, ঠিক আছে, তো তারা সেই মতো করে শুধুমাত্র কিছু ফিমেল স্টুডেন্টকেই, ফিমেল ক্যান্ডিডেটকেই নিয়ে গেছে। যে কারণে এই ধারণাটা অনেক ক্ষেত্রে একেবারেই ভুল বলবো না, কিন্তু অনেকটাই ভুল যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মেয়েদের কোনো অ্যাসপেক্ট নেই। বা যতদূর আমি দেখতে পাই এখনো পর্যন্ত, যে যত আমাদের এখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল রয়েছে, যত বড় বড় সরকারি বা বেসরকারি ডেভেলপমেন্ট কোম্পানি যেগুলো রয়েছে, সেগুলো সব জায়গাতেই কিন্তু এস্টাবলিশমেন্টের জায়গাতে কিন্তু মেয়েরাই আছে এখনো পর্যন্ত। তো সেই কারণে এই ছেলে মেয়ে ব্যাপারটা পুরো ছাত্রছাত্রীর জন্য কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারটা সবসময় খোলা, এবং এতটাই বড় একটা সাবজেক্ট, ছেলেরা নিজেদের মতো করে সাবজেক্ট চুজ করে নিতে পারে এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভেতরে ঢুকে, মেয়েরা মেয়েদের মতো করে নিজেদের সাবজেক্ট চুজ করে নিতে পারে। চলে যাব অয়ন স্যারের কাছে। স্যারকে জিজ্ঞেস করব যে স্কলারশিপ পাওয়ার কী রকম চান্সেস আছে, বা ছাত্রছাত্রীরা কী করে স্কলারশিপ পেতে পারে, জেনে নেব স্যারের কাছ থেকে। যেটা বলছেন স্কলারশিপের জন্য, দেখুন একটা রয়েছে টিকুইপ রয়েছে, যেখান থেকে একটা প্রতি মাসে বা সেখানেতে কোয়ার্টারলি একটা সাডেন অ্যামাউন্ট দেওয়া হয় স্টুডেন্টদেরকে ফর তাদের বেটার ফিউচার। ওকে, তাছাড়া রয়েছে যেটা তাদের মেরিট লিস্টের উপরেতে একটা তারা পেতে পারে, সেটা হচ্ছে মেরিট লিস্টের উপরে বলতে এটা যেরকম আমাদের যেমন ধরে নিন একটা 8টা সেমিস্টারের কোর্সটা হয় টোটাল একটা বিটেক, তো সেখানেতে আপনার ফার্স্ট সেমিস্টার হয়ে গেল। ফার্স্ট সেমিস্টারে সাপোজ একটা স্টুডেন্ট সে হয়তো কলেজের মধ্যে সে টপ করছে, ফার্স্ট ইয়ারেতে ফার্স্ট সেমিস্টারে কোনো একটা সাবজেক্ট এতে মানে কি বলবো কোনো একটা ব্রাঞ্চে টপ করলো, তো টপ করলে তাহলে কী হলো, সে এবার ওইরকমভাবে আমরা কী করি সেখান থেকে 1, 2, 3 করে 3টে স্টুডেন্টকে নেওয়া হয়, নিয়ে এরকমভাবে প্রতিটা ব্রাঞ্চের আলাদা আলাদা করা হলো গোটা কলেজের মধ্যে।
করে নিয়ে তাহলে তারা কী পাবে, তারা একটা সাডেন অ্যামাউন্ট, একটা লামসাম অ্যামাউন্ট তারা পাবে, ওটা কোয়ার্টারলি আদারওয়াইজ পার সেমিস্টার ওয়াইজ তাকে দেওয়া হলো। এটার একটা ফেসিলিটি রয়েছে। এছাড়া রয়েছে যেটা আমাদের মাইনরিটি কমিউনিটি রয়েছে, তো মাইনরিটিদের জন্য সেখানে তো আলাদা স্কলারশিপ পাওয়া যায়, বাট সেটার জন্য সেটার জন্য পরীক্ষা দিতে হয়, কিছু এক্সাম কন্ডাক্ট করে, যে এক্সামগুলোকে তাদেরকে পাস করতে হয়, পাস করলে সেটাকে পেতে পারে। এছাড়া এমনিতে তাছাড়া হচ্ছে আরেকটা, আমি টার্মটা মনে পড়ছে না, সিদ্ধদীপ স্যারের হয়তো মনে আছে, যেটা মানে কিছু স্টুডেন্ট থাকে যাদেরকে মাইনরিটির মধ্যেই পড়ছে, কিন্তু তাদের একটা সরকার থেকে অলরেডি একটা কমাতে বলে, মানে কিছু একটা টাকা, একটা অ্যামাউন্ট বলা আছে যেটা কমিয়ে দেওয়া হয় তাদের পড়াশোনার জন্য। এক্সাক্ট টার্মটা আমার মনে পড়ছে না। এখানে এমএচআরডির কিছু প্রজেক্টস আছে, এমএচআরডি, এআইসিটি প্রত্যেকেই নিজেদের মতো করে কিছু কিছু স্কলারশিপ স্টুডেন্টদের, মেরিটোরিয়াস স্টুডেন্টদের জন্য বা যারা ইকোনমিক্যালি একটু পিছিয়ে আছে তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য, এবং ইভেন আমাদের রাজ্য সরকারও এখন কিছু স্কলারশিপ নিয়ে কাজ করছে। অনেক স্টুডেন্টই সেই স্কলারশিপ, কিন্তু সেই স্কলারশিপটা তারা কলেজে রেজিস্ট্রেশন করার পর তবেই তারা অ্যাপ্লাই করতে পারবে, ক্লাস 12-এর পর তারা অ্যাপ্লাই করতে পারবে না। বিটেকের একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে ট্রেনিং, ওয়ার্কশপ আর ইন্টার্নশিপ। তো এখান থেকে স্টুডেন্টসরা কী কী ফ্যাসিলিটিস পেতে পারে, কিভাবে তারা এগোতে পারে, মানে এরপরে তার মানে একটা ট্রেনিংয়ের পর তারা কি শিখছে ট্রেনিংয়ে বা ওয়ার্কশপে তারা কি শিখছে, তো এই বিষয়ে আমরা স্যারের কাছ থেকে জেনে নেব। স্নিগ্ধদীপ স্যারকে আমরা এই কোশ্চেনটাই করবো এখন। হ্যাঁ, বেসিক্যালি ইন্টার্নশিপ করার প্রয়োজনীয়তাটা কোন জায়গায় হয়ে দাঁড়িয়েছে সেই জিনিসটা প্রথমে দেখতে হবে। যে আমাদের এই যে প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা, আমরা যখন স্কুল লাইফে পড়েছি তখন স্কুলে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স পড়ার পর যখন ক্লাস 11-12-এ পড়ছি তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ছি এবং তার রেসপেক্টিভ আমরা ল্যাবরেটরি ওয়ার্কস করছি। তো যখনই আমরা এই সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ঢুকছি, বা আমার মনে হয় যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্ষেত্রে, কারণ সেখানে আমি এই শিক্ষা ব্যবস্থাটাকে বা মোড অফ স্টাডি বা মোড অফ টিচিং যেটাই বলি, সেটাকে আমি 3 ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে যেটা প্রথাগত ক্লাসরুম শিক্ষা ব্যবস্থা, আমি থিওরি পড়াচ্ছি ক্লাসরুমে, ছেলেরা সেখানে যেটুকু খাতায় কলমে যেটুকু শিক্ষা দরকার তাদের সেইটুকু তারা নিচ্ছে। সেই জিনিসটাকেই আবার সে ইমপ্লিমেন্ট করছে ল্যাবরেটরিতে। তখন কি হলো যে একটা প্যারামিটার, কোনো একটা প্যারামিটার আমি ক্লাসরুমে স্টুডেন্টকে, কোনো স্টুডেন্টকে বা বাঞ্চ অফ স্টুডেন্টকে আমি এলাবোরেট করে বলেছি, ডিসকাস করেছি, সেই প্যারামিটারটা নিয়ে যখন সে ল্যাবরেটরিতে কাজ করতে আছে তখন দেখছে সেই প্যারামিটারটা এক্স অ্যামাউন্ট এদিক ওদিক হয়ে গেছে। ঠিক আছে, তখন সেই এক্স অ্যামাউন্ট যে এরারটা, সেই এরারটা তারা কিভাবে সেই গ্যাপটা ফুলফিল করবে সেটা কিন্তু তাকে যখন সে হাতে কলমে কাজ করতে যাবে তখনই কিন্তু সে বুঝতে পারবে, আদারওয়াইজ আমি সেটা ক্লাসরুমে করাতে পারবো না। আবার নেক্সট থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ল্যাবরেটরিতে করছি, কিন্তু ল্যাবরেটরিতে করার সঙ্গে আমার কোনো একটা সাইটে করার ডিফারেন্স আবার চলে আসছে। সেই এক্স অ্যামাউন্টের যে এররটা সেইটাই হয়তো আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছি বা কোনো সাইটে কাজ করতে যাচ্ছি সেটা ওয়াই অ্যামাউন্ট হয়ে দাঁড়াচ্ছে এবং তার সারাউন্ডিংস আরও কিছু প্যারামিটার্স এসে দাঁড়িয়ে যাচ্ছে। তো যতক্ষণ না পর্যন্ত আমি হাতে কলমে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ইমপ্লাই করতে পারছি আমি কি শিখেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার শিক্ষাটা সম্পূর্ণ হচ্ছে না। এই জায়গাতে দাঁড়িয়ে ইন্টার্নশিপ, লাস্ট ইয়ারের 6 মাসের ইন্টার্নশিপ বা মিনিমাম 3 মাসের ইন্টার্নশিপ যেগুলো হচ্ছে, যে কোনো একটা প্রজেক্টে তারা কাজ করছে, কোনো একটা বা নিজেদের ইনোভেটিভ প্রজেক্ট, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, বা কোনো রিসার্চ ডেভেলপমেন্ট সেল হতে পারে, বা কোনো কোলাবোরেটিভ প্রোগ্রাম হতে পারে, বা অন্য কোনো কলেজের সঙ্গে আমরা কোলাবোরেটিভ কোনো প্রোগ্রাম করছি, সেরকমও কিছু একটা করা যেতে পারে। সে জায়গায় স্টুডেন্টদের বেনিফিট এটাই যে আমি এতদিন ধরে যা কিছু শিখেছি, যা কিছু ল্যাবরেটরিতে ওয়ার্ক করেছি, যা কিছু প্র্যাকটিক্যালি শিখেছি, সেটা আমি ফর দ্য বেটারমেন্ট অফ সোসাইটি কীভাবে কাজে লাগাতে পারি, এবং সেটা আমি যেটা করছি, যেটা আমি ডেভেলপ করছি, যেটা আমি এস্টাবলিশ করছি, সেটা সত্যিই কি সোসাইটির কোনো কাজে লাগছে? যদি লাগছে তাহলে সেটা আর কিভাবে বেটারমেন্ট করা যেতে পারে। এই যতক্ষণ না পর্যন্ত শিক্ষার এতটা গভীরে স্টুডেন্টরা ঢুকতে পারবে ততক্ষণ পর্যন্ত তখনই স্টুডেন্টদের এই পড়াশোনার সার্থকতাটা অটোমেটিক্যালি বুঝতে পারবে তারা, যে নো দিস ইজ অর্থি।
একটু আগে কথা হচ্ছিল অয়ন স্যারের সাথে চাকরি নিয়ে, মেয়েরা চাকরি পেতে পারে কিনা, ছেলেরা চাকরি পেতে পারে কিনা, কিন্তু সেটা প্রাইভেট সেক্টর নিয়ে হচ্ছিল এতক্ষণ। তো মাঝখানে একবার অয়ন স্যার বলেছিলেন পিএসইউ এর কথা, তো স্যারের কাছ থেকে জেনে নেব সরকারি চাকরি মানে কিভাবে পেতে পারে, বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পরে সরকারি চাকরি পাওয়ার কীরকম চান্সেস রয়েছে স্টুডেন্টদের জন্য, জেনে নেব। সরকারি চাকরি পাওয়ার বলতে হচ্ছে, দেখুন আমাদের ফার্স্ট হচ্ছে যেটা বিটেক যখন কমপ্লিট করতে থাকে একটা স্টুডেন্টের, যখন থার্ড ইয়ার কমপ্লিট হয়ে যায় তখন সে গেট পরীক্ষায় বসতে পারে, ঠিক আছে। তো গেট পরীক্ষায় বসার পরেতে এমনি গেট থেকে কিছু কিছু সিলেকশন থাকে, মানে হচ্ছে সেগুলোতে আলাদা করে যদিও ফর্ম ফিল আপ করতে হয় সেই পরীক্ষাগুলোর জন্য, আর প্লাস হচ্ছে গেটের একটা স্কোর কার্ড লাগে। তো সেটা দিয়ে তারা যেতে পারে, যেমন ফার্স্ট হচ্ছে এই পিএসইউ কোম্পানিগুলোর মধ্যেই কিছু কোম্পানি রয়েছে, যদিও এখন ম্যাক্সিমামই গভর্নমেন্ট সেক্টরগুলো দেখছি যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টটা ম্যাক্সিমাম গেট থ্রুতে তারা নিচ্ছে, গেট ক্র্যাক করা মাস্ট হয়ে দাঁড়িয়েছে। তো এবার সেখানেতে যেমন আসছে আপনি আইওসিএল দেখতে পাবেন, ওএনজিসি, তারপর হচ্ছে স্টিল প্ল্যান্টগুলো কিছু রয়েছে তারা, তাছাড়া হচ্ছে আপনার এনটিপিসি, এগুলো সবাই এরা গেট থ্রুতে নেয়। এটা একটা রয়েছে যেটা আপনি গেট ক্র্যাক করলেন, করে গেলেন। তাছাড়া হচ্ছে কি যে কোনো, তাছাড়া হচ্ছে রেলের যে পরীক্ষাগুলো হয় সেগুলো রেল থেকে আপনার যদিও 4টে বছর কমপ্লিট করার পরে সার্টিফিকেট পাওয়ার পরেতেই রেলের পরীক্ষার জন্য তারা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে। সেখানে তো হচ্ছে কিন্তু যে আমি পাস করে বেরোলাম, যেদিনকে আমার পাস আউটে আমি সার্টিফিকেট পেলাম তারপরের দিন আমি জব জয়েন করলাম, এটা কিন্তু পসিবল নয়। স্যার আমাদের সাথে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনের ওপার থেকে, একটু জেনে নেব সে কি বলছে। হ্যালো হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবার স্যারের কাছ থেকে জেনে নেব স্যার যেটা বলছিলেন। হ্যাঁ, যেটা বলছিলাম হচ্ছে আপনার রেলের ব্যাপারটা, যে যেমন হচ্ছে রেলের আলাদা নিজস্ব একটা পরীক্ষার ফরম্যাট রয়েছে, যারা সেখানেতে একটা এক্সাম নেয়, নিয়ে তারপর তাদের ইন্টারভিউর পরেতে তারা জয়েন করে। এইরকম আদার্স অনেকগুলো গভর্নমেন্ট সেক্টর রয়েছে যারা পার্টিকুলারলি নিজেদের পরীক্ষাটা নিজেরা করে, যেমন আমরা শুনতেই পাই কয়েকদিন আগেই যেটা হয়ে গেল যে পিএসসি, এসএসসি, এগুলো আমরা শুনতেই পাই হামেশাই যে এটা রয়েছে, যে চলছে এই পরীক্ষাগুলো। তো সেই পরীক্ষাগুলোতে তারা ক্র্যাক করে পেতে পারে। তাছাড়া হচ্ছে এমনিতে প্রাইভেট সেক্টরের কথা তো আমি আগেই বললাম, আর গভর্নমেন্ট সেক্টরেতে এইভাবে তারা পেতে পারে যে কোনো রকমের জব। আর তাছাড়া হচ্ছে আরেকটা জিনিস, এখানে তো হচ্ছে এটা তো আমি বললাম অলরেডি সিভিলের ব্যাপারটা, আইএএস বলুন বা গেট থ্রুতে বলুন বা এনটিপিসি বলুন, যেটাই বলুন। এছাড়া হচ্ছে এখান থেকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করার পর, কারণ বিটেকটা মানে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হয়ে যাওয়া, তো তারপরে তো তারা যে কোনো ব্যাঙ্কিং সেক্টরের পরীক্ষাতেও বসতে পারে, মানে নন ডিপার্টমেন্টাল পরীক্ষাতেও বসতে পারে, তাতেও তাদের কোনো অসুবিধা নেই। তার রিটার্নেতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরেতে বা যে কোনো ইঞ্জিনিয়ারিং কোর্সের পরে, ব্যাচেলার ডিগ্রি পরে যে কোনো কিছুতে তারা অ্যাপ্লাই করতে পারে, যেখানেতে গ্র্যাজুয়েট চাইছে সেখানে অ্যাপ্লাই করতেই পারে। একটু আগে কথা হচ্ছিল গেটের পরে, কিন্তু গেটটা তো দিতে হবে ফাইনাল ইয়ারের পরে। তো স্নিগ্ধদীপ স্যারকেই জিজ্ঞেস করব যে স্টুডেন্টদেরকে গেটের জন্য কিভাবে আপনারা প্রিপেয়ার করান, কারণ গেটের জন্য তো পুরো 4 বছরের ভাস্ট সিলেবাসটা কভার করতে হয়। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য কি বলবো কোর্স আপনারা কীরকমভাবে মানে তৈরি করান স্টুডেন্টদের, জেনে নেব। হ্যাঁ, যেটা বললেন আপনি যে পুরো 4 বছরের যে কোর্সটা, সেই 4 বছরের কোর্সটাই আবার রিভাইন্ড করে ছেলেদের কাছে পৌঁছতে হয়। কারণ বেসিক্যালি এই 4 বছর আমরা যেটা পড়াচ্ছি সেটা ফর দ্য পারপাস অফ সেমিস্টার এক্সামিনেশন, ফর দ্য পারপাস অফ দেয়ার ডিগ্রি। কিন্তু এই কোর্সটাই, এই সাবজেক্ট ক্যারিকুলামই কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে গেট পরীক্ষার ক্ষেত্রে। তো বেসিকটা যখনই ছেলেরা শিখে নিতে পারছে তখনই তাদেরকে আর সেই পুরনো জিনিসটা আবার রিপিট করানোটা কিন্তু সেখানে কঠিন কাজ কিছু নয়। শুধুমাত্র এই জিনিসটাই খেয়াল রাখতে হবে যে আমি ফার্স্ট ইয়ারে যে ছেলেটাকে যে সাবজেক্টটা পড়িয়েছি সেই ছেলেটা যেন থার্ড ইয়ারে উঠে সেই সাবজেক্টটা ভুলে না যায়। তো আমাদের এই বছরই মাকাউট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সাবজেক্ট সিলেবাস ক্যারিকুলামটাকে এরকমভাবেই আবার নতুন করে মডিফাই করেছে। আগের বছর পর্যন্ত ছিল একরকম, এবছর থেকে আবার নতুন করে মডিফাই করেছে এবং সেখানে সাবজেক্ট ফ্লো অফ সাবজেক্ট, যেটা যে আমি প্রথমে সার্ভে পড়বো, সার্ভে পড়ার পর তারপর অ্যাডভান্স সার্ভে পড়বো, তারপর আমি সয়েল পড়বো, তারপর অ্যাডভান্স সয়েল পড়বো, তারপর স্ট্রাকচার পড়বো, তারপর অ্যাডভান্স স্ট্রাকচার পড়বো। তো এই অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর একটা ওয়েতে তৈরি করেছে যে ছেলেদের ডেরিভেশনের স্টেপসগুলো খুব সুন্দর করে মনে থাকছে।
যে আমি যখনই কোনো একটা সাবজেক্ট পড়তে আছি সেটা ইন্টারলিঙ্কড হয়ে থাকছে সয়েল মেকানিক্সের সঙ্গে, সেটা ইন্টারলিঙ্কড হয়ে থাকছে কংক্রিট টেকনোলজির সঙ্গে, আবার সেটাই যখন ছেলেরা প্র্যাকটিক্যালি করতে আছে তখন সেটা ইন্টারলিঙ্কড হয়ে যাচ্ছে সার্ভের সঙ্গে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে আর বেসিকটা তাদেরকে রিপিট করানোর কোনো দরকার পড়ছে না। শুধুমাত্র কি করতে হচ্ছে, আমরা এখানে একটা ক্যারিকুলামে যেটা কাজ করছিলাম, 5 মার্কসের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, 15 মার্কসের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, বড় বড় ডেরিভেশন করতে হবে, বড় বড় ডিজাইন করতে হবে, সেই সেম জিনিস এখানে কনভার্ট হয়ে যাচ্ছে। সেই বড় ডিজাইনের কোনো একটা ছোট্ট পার্ট হয়তো তুলে দিচ্ছে সেখানে এমসিকিউ কোশ্চেন টাইপ হয়ে। তো শুধুমাত্র সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো ছেলেদেরকে আরেকবার তৈরি করে দেওয়া এবং সেই সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে প্রপার মক টেস্ট নেওয়া। টাইম ডিপেন্ড করে যে 1 ঘন্টার মধ্যে আমি 100টা কোশ্চেন আমি স্টুডেন্টদের দিয়ে দিলাম। স্ট্যান্ডার্ড কোশ্চেন যেরকম 2 মার্কস এবং 1 মার্কসের কোশ্চেন থাকে অ্যারিথমেটিক্যালি এবং থিওরিটিক্যালি, সেরকম কোশ্চেন তৈরি করে প্রপার টাইম পিরিয়ড মেনে স্টুডেন্টদেরকে এক্সাম নেওয়া। হ্যাঁ, কলেজের পঠন পাঠন তো চলছেই, তার মধ্যে হয়তো সপ্তাহে এই একদিন সমস্ত সাবজেক্টের একটা করে মক টেস্ট নেওয়া যেতেই পারে এবং সেই জিনিসটা আমরা 3rd ইয়ার থেকেই শুরু করি। 3rd ইয়ার এবং সাইমেলটেনিয়াসলি 4th ইয়ারেও সেই জিনিসটা কিন্তু চলতে থাকে। তো বেসিক্যালি 3rd ইয়ারে যখন ছেলেরা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় তখন 4th ইয়ারের যে সাবজেক্টগুলো ছেলেরা পড়ছে ওদের সেমিস্টার এক্সামিনেশন পারপাস, সেই সঙ্গে সঙ্গে কিন্তু গেটের পারপাসেও তৈরি হয়ে যাচ্ছে। যে কারণে এবছর এবং আগের বছরেও বেশ কয়েকজন স্টুডেন্ট আমাদের গেট ক্লিয়ার করেছে এবং কয়েকজন স্টুডেন্ট পিএসইউ জয়েন করেছে, কয়েকজন এখন উচ্চশিক্ষা যাওয়ার জন্য যাদবপুরে বা এনআইটি দুর্গাপুর, এনআইটি ওয়ারাঙ্গলে অনেকে কাজ করছে, প্রজেক্টে কাজ করছে, এমটেক করছে। তো এই ব্যাপারটা ছেলেরা খুব ভালোভাবে নিজেদের দিক থেকেও অনেকটা গ্রহণ করে নিয়েছে যে সাইমেলটেনিয়াসলি এই পড়াটার সঙ্গে সঙ্গে ওই পড়াটা খুব একটা ডিফারেন্স করছে না। এখন খুব সুন্দরভাবে তারা অ্যারেঞ্জমেন্টটা করে নিতে পারছে। ফাইনাল ইয়ারের 3টে অ্যাসপেক্ট থাকে, প্রজেক্ট, চাকরির ক্যাম্পাস রিক্রুটমেন্ট যেটা আমরা বলি, আর গেট। তো আমরা এতক্ষণ ক্যাম্পাস রিক্রুটমেন্টের ব্যাপারে প্রথমে কথা বলেছি, তারপর গেটের ব্যাপারে কথা হয়েছে, কিন্তু এবার স্যারদের কাছে জানতে চাইবো যে স্টুডেন্টরা প্রজেক্টে কীরকম করছে, মানে সানাকাতে স্টুডেন্টরা কতটা ইনোভেটিভ ওয়েতে প্রজেক্টগুলো তারা সামনে আনছে, আর তাতে স্যাররা কীরকম মানে হেল্প করছেন তাদেরকে। জেনে নেব প্রথমে অয়ন স্যারের কাছ থেকে। আমাদের প্রজেক্ট রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে সেখানেতে আমরা এখন চাইছি, আগে যেমন দেখুন আগে হয়ে আসতো কি একটা রেগুলার একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা স্টুডেন্ট ফাইনাল ইয়ারে উঠলো, তার মানে হচ্ছে সে আইদার একটা ড্যামের ডিজাইন করবে বা একটা বিল্ডিং ডিজাইন করবে, করে নিয়ে সেটা সাবমিট করে দেবে, 1 বছর বাদে গিয়ে ব্যাসের ডিগ্রি নিয়ে বেরিয়ে যাবে। কিন্তু আমরা এখন কী করছি, এই জায়গাটাকে আমরা একটু চেঞ্জ করেছি। তো চেঞ্জ বলতে যেটা মানে রিসার্চ ওরিয়েন্টেড কাজে ঢোকানো হচ্ছে। যেমন হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড প্রজেক্ট বলতে যেমন আমাদের একটা অলরেডি চলছে রাবারাইজড কংক্রিটের উপরে একটা প্রজেক্ট চলছে, মানে একটা নিউ টেকনোলজি যেটা এখনও পর্যন্ত মার্কেটে আসেনি, সেটার উপরে একটা প্রজেক্ট চলছে। তারপরে তো হচ্ছে যে আপনার যে ইরিগেশন সিস্টেমের উপরে সিদ্ধদীপ স্যারই করানোটা, তো সেটার উপরে তো একটা প্রজেক্ট চলছে, ইনোভেটিভ প্রজেক্ট। আমি নিজে করাই অ্যানসিসের উপরেতে প্রজেক্ট করাই, যেটা হচ্ছে অ্যানালিসিস রিলেটেড বলতে বলে রাখি স্ট্রাকচার, যেটা আমি বলছিলাম প্রথমেতেই, সেই স্ট্রাকচারের একটা পার্ট হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালিসিস। এবার সেটা রিলেটেড প্রজেক্ট করানো হয়, মানে যেগুলো হচ্ছে ইনোভেটিভ বা রিসার্চ ওরিয়েন্টেড প্রজেক্ট। তাছাড়াও আরেকটা চলছে, যেমন এই বছরেতেই রানিংয়ে রয়েছে সয়েল মেকানিক্সের উপরে তো একটা আছে, ওটা হচ্ছে আপনার ফাইবার রেনফোর্সড, মোস্ট প্রবাবলি ফাইবার রেনফোর্সড জিওটেকনিক্যাল ফাউন্ডেশনের এই একটা প্রজেক্ট একটা চলছে। এক্সাক্ট আমার প্রপার টাইটেলটা আমার মনে নেই প্রজেক্টের ওটার, তো এরকম একটা প্রজেক্ট চলছে। তো এই প্রজেক্টগুলো করলে কিছুই নয়, স্টুডেন্টদের মধ্যে কিছুটা ইনোভেটিভ আইডিয়া আসে, মানে একটা সেই হাতে ধরা জিনিস, যেমন আমাকে একটা বাড়ি বানাতে হবে, তাহলে আমি সেখানে ইট কিনে আনি, নিয়ে এসে জাস্ট সিমেন্ট বালি দিয়ে আমি মেখে সেখানটায় আমি মোটরটা দিয়ে আমি গেঁথে দিই, হয়ে গেল। এই জিনিসটা থেকে একটুখানি ডিফারেন্ট একটা নতুন কিছু থিঙ্কিং করা বা নতুন কিছু ভাবা, কিভাবে জিনিসটাকে চেঞ্জ করতে পারি একঘেয়ে জিনিসটাকে। কেননা আমাদেরকে যদি রেগুলার যদি একই খাবার খেতে দেওয়া হয়, আমরা যেমন খেতে পারি না, তেমনি বছরের পর বছর যদি স্টুডেন্টরা একই ধরনের প্রজেক্ট করতে থাকে, তাহলে তো এক কথায় সেটা কপি পেস্ট টাইপের হয়ে গেল। সে তার 2 বছর আগের কি 3 বছর আগের কোনো সিনিয়রের কাছ থেকে
কপি করে নিয়ে এসে প্রজেক্টটা পেস্ট করে দেবে। কিন্তু যদি আপনি যদি রেগুলার ইনোভেটিভ ওয়েতে নিউ প্রজেক্ট আইডিয়া যদি স্টুডেন্টকে দিতে থাকেন, তাহলে তারা চেঞ্জ হতে পারবে। এবার আসছে এই প্রজেক্টগুলো চলছে, এটা বললাম। এবার আসছি যে আমরা কিভাবে করাই তাদেরকে। আমাদের করানো বলতে হচ্ছে, আমরা প্রথমে তো তাদেরকে একটা গাইডলাইন্স দিই। যেমন হচ্ছে গাইডলাইন্স বলতে ধরে নিন, যেমন আপনার এই প্রোগ্রামটা যেমন চলছে, আপনি কি একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর গাইডলাইন্স দিচ্ছেন। সিমিলারলি আমরা কি করি, সেই রকমই এরকম আধ ঘন্টা কি 1 ঘন্টা একটা টাইম নিয়ে স্টুডেন্টদেরকে বসাই। মানে ধরে নিন এবার হচ্ছে 4 জন বা 5টা টাইপের প্রজেক্ট চলছে, তাহলে 5 জন টিচারে তাদেরকে আলাদা আলাদা করে নিয়ে সেই রকম মানে গ্রুপ অফ স্টুডেন্ট, সাপোজ 15 আর 20, সেই স্টুডেন্টগুলোকে নিয়ে আমরা বসে তাদেরকে একটা টোটাল একটা সেমিনার টাইপ করে একটা ওভারভিউ দিয়ে দেওয়া যে এইটা তোদেরকে করতে হবে, এবার তোমরা এটাকে নিয়ে স্টাডি করো। এবার তাদেরকে সাপোজ আমরা 10 days টাইম দিলাম যে স্টাডি করার। এবার যখনই তারা একটা জিনিসকে, যখনই একটু নতুন কোনো জিনিস, একটা নতুন কোনো ওয়ার্ড শুনবেন, তখনই আপনার কি ইচ্ছে করবে সেটাকে একটু গুগলে একটু সার্চ করে দেখি। এবার সার্চ করলে বিভিন্ন রকমের জিনিস, উইকিপিডিয়া বলুন বা আদার্স জার্নাল পেপার বলুন, জার্নাল পেপারগুলোর সামনে চলে আসে। তো সেই পেপার থেকে তারা কিছু দেখে এলো। নেক্সট আসছে কি, তারা যখন আমাদের কাছে আসে বলতে যে স্যার আমরা এই জিনিসগুলো পেলাম, এবার কি করব। দেন হচ্ছে আমরা তাদেরকে, যদি সফটওয়্যার রিলেটেড হয় তাহলে সফটওয়্যারের সাথে তাদেরকে ইন্টারাক্ট করাই, আদারওয়াইজ যদি সেটা এক্সপেরিমেন্টাল হয় তাহলে যে এক্সপেরিমেন্টটা হবে সেটার সাথে করা। এইভাবে জিনিসটা চলতে থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে ছাত্রছাত্রীদের মন ভীষণ সরল, মানে তাদের মনের মধ্যে প্রচুর প্রশ্ন। তো যতক্ষণ না পর্যন্ত সেই প্রশ্নগুলোর উত্তর তারা নিজেরা খুঁজে নিতে না পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা ফ্রুটফুল হচ্ছে না। তো আমরা চেষ্টা করি যে সমস্ত স্টুডেন্টের ইন্টারেস্ট বা নাম্বার অফ কোশ্চেন্স যে সাবজেক্টে বেশি, তাদেরকে সেই সাবজেক্ট রিলেটেড কোনো প্রজেক্টে ইনভলভ করানো। কোনো স্টুডেন্ট হয়তো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশি কাজ করতে চাইছে বা তার সেই সাবজেক্টটা ভালো লাগে, তার মনের মধ্যে প্রচুর প্রশ্ন, তো তাকে এমন একটা প্রজেক্ট, সে নিজেই সেই টপিকটা খুঁজে নিয়ে এলো যে স্যার আমি এই জিনিসটা যদি ডেভেলপ করতে পারি তাহলে কি হবে। আমি হয়তো জানি যে সেটা কোনোদিন পসিবল নয়, কিন্তু সে সেটা শুরু করলো। ইন দ্য মিন টাইম যখন শুরু করতে করতে তার নিজেরই যখন সে সেই জায়গাটায় রিচ করবে যে আমাকে অন্য কোনো একটা প্যারামিটার সেই জায়গাতে ঢুকিয়ে আমি হয়তো সেই যেটা আমি ভেবে রেখেছি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবো, সে কিন্তু সেই জায়গাটা অটোমেটিক্যালি অ্যাচিভ করে যায়। তো আমরা এই হেল্পটাই করি যে সেই স্টুডেন্টকে তার পেছনে যতটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দেওয়া দরকার, যতটা অ্যাকাডেমিক সাপোর্ট দেওয়া দরকার, যতটা নলেজ সাপোর্ট দেওয়া দরকার, ততটা আমরা দিই। এবং যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ রকমের প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে এই যে যত কিছু ইনোভেটিভ প্রজেক্টস ছেলেরা করছে, এবং আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কলেজে সিভিল ডিপার্টমেন্টে যতগুলো প্রজেক্ট চলছে প্রত্যেকটা ইনোভেটিভ প্রজেক্ট, এবং প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কিন্তু রিসার্চ ওয়ার্ক করা যায় ইন দ্য নিয়ার ফিউচার। তো ছেলেরা যদি সেই প্রজেক্টগুলো ক্যারি ফরওয়ার্ড করতে পারে তাহলে তারা সেইগুলো নিয়ে কাজ করতে পারে। তো যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে, এবং পিরিয়ডিক্যালি এই প্রজেক্টগুলোতে তারা যে প্রোগ্রেসটা করছে সেই প্রোগ্রেসগুলো কিন্তু ইন্টারন্যাশনাল সিম্পোসিয়ামে পাবলিশ হচ্ছে, এবং সেগুলো ছেলেরাই পাবলিশ করছে এবং নিজেদের নাম দিয়েই তারা ইন্টারন্যাশনাল জার্নাল, এশিয়াই ইন্ডেক্স বা স্কোপাস ইন্ডেক্স জার্নালে তারা পাবলিশ করছে, এবং ইন্টারন্যাশনালি সেগুলো এস্টাবলিশও হচ্ছে। কারণ যেটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে ইন্টারন্যাশনালি যত সিম্পোসিয়াম এখন হচ্ছে, তারা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে ইনফ্রাস্ট্রাকচারগুলো সেইগুলোর ওপর ভীষণ রকমের ইন্টারেস্টেড এখন। কারণ আমাদের তো কিছু বাউন্ডেশন আছে, আমাদের ক্লাইমেটের দিক থেকে আমাদের বাউন্ডেশন আছে, আমাদের ইকোনমির দিক থেকে আমাদের বাউন্ডেশন আছে, তারপরেও দাঁড়িয়ে আমরা সেই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে কিভাবে তৈরি করছি, সেই জায়গাটাতে আমরা কিভাবে রিচ করছি, এই ব্যাপারটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সবসময় দেখতে চেয়ে এসছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ইনোভেটিভ জিনিসগুলোকে তৈরি করছি, এই কিছুদিন আগে আমাদের দুজন স্টুডেন্ট একটা রেনগেজ তৈরি করেছে, যে রেনগেজটা ইনস্টিটিউটের ছাদে এস্টাবলিশ করা হবে। এস্টাবলিশ করার পর সে বাড়িতে বসেই তার মোবাইলে দেখতে পাবে প্রত্যেকদিন কত বৃষ্টি হচ্ছে, এবং যদি এক্সেস বৃষ্টি হয় তাহলে সেই রেন ওয়াটারটাকে সে কীভাবে হারভেস্ট করবে সেটা তার পরের ব্যাপার। এই যে ডিজিটাল একটা মাধ্যম, একটা ওয়্যারলেস একটা মাধ্যম, যে এখন চারিদিকে অনেক সরকারের অনেক রেনগেজ আছে, কিন্তু সেগুলো রেনগেজ স্টেশনে গিয়ে আমাদেরকে রিডিংস নিতে হয়, সব কিছু নিতে হয়। আমি বাড়িতে বসে কোনোদিন রিডিং পাই না বেসিক্যালি। তো এই যে একটা ডিবিএমএস সিস্টেম, একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা অটোমেটিক্যালি তৈরি করে নিচ্ছি, যে যখনই বৃষ্টি হোক সেটা অটোমেটিক্যালি আমার ডাটাবেসে চলে আসবে। আমি নিজে থেকে সেই ইনস্ট্রুমেন্টটা তৈরি করেছি। তো
এটা ছেলেরাই তৈরি করেছে, আমাকে বা স্যারকে বা আমাদের ফ্যাকাল্টিদেরকে কাউকেই কোনো হেল্প করতে হয়নি। শুধুমাত্র তারা জানে যে হ্যাঁ রেনগেজ বলে কিছু একটা ব্যাপার আছে, সেটাতে এই জিনিসটা হয়। তার মধ্যে কোথায় থেকে কোনো একটা জিপিএস ট্র্যাকার লাগালে সেটাই হয়তো আরও বেটার হবে, কোন ওয়্যারলেস সিস্টেম লাগালে, সেটা কিন্তু ছেলেরাই নিজেরা খুঁজে খুঁজে নিয়ে এসে সেই জিনিসটাকে ডেভেলপ করেছে। তো এরকম আরও অনেক প্রজেক্ট ছেলেদের চলছে এবং সেগুলো যথারীতি কাজ চলছে ছেলেদের, এবং আমরা চেষ্টা করছি কলেজের তরফ থেকে যে একটা মান্থলি নিউজ লেটার যদি তৈরি করা যায়, যে যত ইনোভেটিভ প্রজেক্ট চলছে সেগুলো যেন প্রত্যেকটার জনসাধারণের জানার অধিকার আছে যে কি চলছে কি হচ্ছে। তো সেগুলো যদি সবার কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে বোধহয় আরও ভালো হয়, ছেলেরাও আরও বেশি সেটা গ্রহণ করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই কাজটা করছি এখন। এতদিন সব কিছু খুব নর্মাল ছিল। সিভিলের প্রথম শর্তটাই হচ্ছে মাঠে ঘাটে গিয়ে কাজ করা, সেটা পড়াশোনার সময়ই হোক বা পরে হোক চাকরি পাওয়ার পরে। কিন্তু এখন বাইরে লকডাউন, কোভিড সিচুয়েশন চলছে বাইরে, প্রায় হয় কখনো আনলক হচ্ছে কখনো আবার লকডাউন হচ্ছে। তো এই সময়টায় স্যাররা কিভাবে মানে ক্লাসেস নিচ্ছেন? কারণ সিভিলের মানে পুরো পড়াশোনার স্ট্রাকচারটা আমার মনে হয় না মানে থিওরিতে বা নিউমেরিক্যালে আটকে রয়েছে, অনেকটা পার্ট রয়েছে যেটা আমাদেরকে ল্যাবে যেতে হয়, যেটা আমাদেরকে সার্ভেতে যেতে হয়। তো সেটা কিভাবে ম্যানেজ হলো এই সময়টায় আমরা একটু জেনে নেব। কোভিড পূর্ববর্তী শিক্ষা ব্যবস্থাটা একরকম ছিল, কোভিড পরবর্তী শিক্ষা ব্যবস্থাটা আমরা একরকম ভেবে রেখেছি। কিন্তু এই যে ডিউরিং এই লকডাউন পিরিয়ড আমরা হ্যাঁ পড়াশোনার ব্যাপারে আমাদেরও ক্লাস নিতে প্রথম কিছুটা অসুবিধা হয়েছে, যেরকম আমাদের অভ্যেস হয়েছিল, যেরকম আমরা স্টুডেন্টদেরকে যেরকমভাবে ইন্টারাক্ট করতাম। কিন্তু বেসিক্যালি এই কোভিড সিচুয়েশনের পর এই জিনিসটা অনেকটাই ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, অনেকটাই অন্যরকম হয়ে গেছে, যে ভার্চুয়ালি ছেলেদের কাছে পৌঁছতে হচ্ছে এখন। এবং যে সমস্ত ল্যাবরেটরি ওয়ার্কগুলো হচ্ছে সেগুলো ভার্চুয়াল ল্যাবরেটরি, ইউনিভার্সিটি ভার্চুয়াল ল্যাবরেটরি পাঠিয়েছে, ইউনিভার্সিটি বলেছে যে ভার্চুয়াল ল্যাবরেটরি এখন নেওয়া সম্ভব। তো হ্যাঁ ভার্চুয়াল ল্যাবরেটরি ছেলেদের কাছে হচ্ছে, ছেলেরা দেখছে সেটা মোবাইলে বা ল্যাপটপে বা ডেস্কটপে দেখছে, আমরা কাজ করে দিচ্ছি কিভাবে কি স্টেপ বাই স্টেপ অ্যাজ পার আমি একটা কিছু ল্যাবরেটরি ডেমো দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এমন নয় যে সেই ব্যাপারটা কোনো দিনই করবে না। যখনই আবার এই লকডাউন পিরিয়ড একটু রিল্যাক্স হবে, যখন ছেলেরা কলেজ আসতে শুরু করবে, তখন তারা সেই ডেমো শিটগুলো আমরা রেকর্ড করে পাঠাচ্ছি ছেলেদের, যেন সেটা তাদের রেকর্ডে থাকে এবং সেই রেকর্ডটা দেখেই তারা নিজেরা সেই কাজটা আবার রিপিট করতে পারে। সেই প্রভিশনটা কিন্তু আমরা সবসময় তাদের জন্য রাখছি এবং তাদের যত মেটেরিয়ালস দরকার, যে সমস্ত কাঁচামালের দরকার সেই ল্যাবরেটরিগুলো করার জন্য, সেগুলো কিন্তু প্রত্যেক স্টুডেন্ট ওয়াইজ অ্যামাউন্ট আমরা সেই মতো ল্যাবরেটরিতে কিন্তু স্টোর করে রাখছি, যে কোনো একদিন হয়তো স্টুডেন্টরা আসবে, নিশ্চয়ই আসবে, এবং সেই সমস্ত টেস্টগুলো যেগুলো আমরা ডেমো পাঠিয়েছিলাম, যেগুলো আমরা ভার্চুয়ালি করিয়েছিলাম, সেইগুলো ছেলেরা কলেজ এসে নিজেরাই করবে এবং সেইগুলোর রেজাল্ট সাবমিট করবে। ইন দ্য মিন টাইম যেটা বলে রাখা ভালো, যে শুধুমাত্র ল্যাবরেটরি ওয়ার্ক যেগুলো আমরা করছি, হাতে কলমে যেগুলো করছি, সেগুলো ছাড়াও আরও কিছু ল্যাবরেটরি আছে যেগুলো ভার্চুয়ালি করানো সম্ভব, যেমন ম্যাটল্যাব, অটোক্যাড, স্ট্যাটপ্রো, অ্যানালিসিস রিলেটেড যে সমস্ত ওয়ার্কগুলো ছেলেরা করছে, ড্রয়িং, ভার্চুয়ালি যে ড্রয়িং ক্লাসগুলো আমরা নিচ্ছি, সেগুলো ছেলেরা যখন ড্রয়িং করছে সেটাও আমি দেখতে পাচ্ছি কীভাবে করছি, ছেলেদের কার্সারটাও আমি কন্ট্রোল করতে পারছি। সেই জিনিসগুলো কিন্তু ভার্চুয়ালি কোনো সমস্যা হচ্ছে না এখনো পর্যন্ত, কারণ সফটওয়্যার রিলেটেড যে ল্যাবগুলো সেইগুলো ভার্চুয়ালি সমস্যা হওয়ার কথা নয়, সে কারণে আমাদের সমস্যা হয়ওনি। শুধুমাত্র এই যেগুলো হাতে কলমে শেখার, কংক্রিট টেকনোলজি, সার্ভে বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিওলজি ল্যাব, সেই সমস্ত ল্যাবগুলো ছেলেদেরকে আপাতত ভার্চুয়ালি আমরা করাচ্ছি, ভার্চুয়ালি পৌঁছচ্ছি ছেলেদের কাছে। সমস্ত ছেলেরাই সেইগুলো দেখছে, শুনছে এবং সেগুলো সম্বন্ধে প্রশ্নও করছে ভীষণ। কিন্তু আমরা তাদের সেই প্রভিশনটা রেখেছি যেন ইন ফিউচার তারা সেই সমস্ত সেমিস্টার হয়তো পেরিয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী সেমিস্টারে গিয়েও যেন পিছনের সেমিস্টারের যে ল্যাব ওয়ার্কগুলো ছিল সেগুলো যেন তারা করতে পারে। একটু আগে স্নিগ্ধদীপ স্যারের কথার মধ্যে উঠে এসেছিল স্ট্যাটপ্রো বা অটোক্যাডের কথা।
এগুলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যেগুলো এখন জানতেই হয়, ঠিক আছে, ডিজাইন করার জন্য। তো আমি অয়ন স্যারকে জিজ্ঞেস করব, এছাড়াও আরও অনেক কিছু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এসছে এখন, যেরকম রেবিট এসছে, তারপরে 3D ম্যাক্স এসছে, MSP এসছে। তো এটা কি সানাকাতে স্টুডেন্টদেরকে শেখানো হচ্ছে? কারণ এটা তো মাকআউটের সিলেবাসে নেই, তো এটা কি আলাদা করে শেখানো হচ্ছে স্টুডেন্টদের? আমরা একটু জেনে নেব অয়ন স্যারের কাছ থেকে। সিলেবাসের মধ্যে যে দুটো রয়েছে, আপনি যেটা অলরেডি বললেন, স্ট্যাট প্রো আর অটোক্যাড, এগুলো অবভিয়াসলি সেটা সিলেবাসে রয়েছে, সেটা শেখানো হয়, মানে তাদেরকে কোর্স ওয়ার্কে লাগে। এরপরে তো হচ্ছে যেটা আপনি বলছেন যে 3D ম্যাক্স বলুন, রেবিট বলুন, বা MSP বলুন, বা টেগলা বলুন, বা মায়া বলুন, অটোক্যাড মায়া, SAP 2000, তারপর SAP 2000, ইট্যাবস, এগুলো যে সফটওয়্যারগুলো, এগুলো সবকটাই দরকার পড়ে। কিন্তু এটা হচ্ছে প্রফেশনাল সফটওয়্যার, মানে সে যখন প্রফেশনালে যখন কাজ করতে যাবে, কোনো একটা ডিজাইন সেক্টরে গেলে তার এগুলো লাগবে। আর MSPটা যেমন থাকে কনস্ট্রাকশন সাইডেও এটা দরকার হতে পারে, কারণ MSPটা মাইক্রোসফট অফিস প্রজেক্ট। তো কিছু কাজ থাকে যেগুলো প্রজেক্ট ছাড়া করা পসিবল হয় না, তো সেখানে তো দরকার পড়তে পারে। তো এই জায়গাগুলোতে এটা যেহেতু সিলেবাসে নেই, আমরা হয়তো এক্সট্রা করে কোনো রকম টাইম দিয়ে করতে হয়তো পারি না, মানে সিলেবাসের মধ্যে কারিকুলামের মধ্যে আমরা ঢোকাতে পারি না। এটা আমাদের মানে কি বলবো, জিনিসটা ইলিগাল টাইপের হয়ে যায়, ঢোকানো যায় না। তো সেখানে যদি কোনো স্টুডেন্ট যদি আসে নিজে থেকে যে স্যার এটা আমি শিখতে গেছিলাম, বুঝতে পারছি না, সাপোজ যেমন এই কয়েকদিন আগে যেমন এসেছিল একজন একটা রেবিট নিয়ে, মানে লকডাউন পিরিয়ডে সে ফোন করেছে, স্যার এরকম রেবিটটা শিখতে চাইছি, বাট কোথা থেকে ডাউনলোড করব, বা আমরা কিভাবে কি করতে পারি, বা তার কিভাবে করে, সেটাতে আমাদের পক্ষে যতটা সম্ভব গাইডেন্স সেটা অলওয়েজ দেওয়া হয়। হয়তো তাকে ফুললি টাইম দেওয়া যায় না, কিন্তু যে বাবা তোর হচ্ছে যা তোমার যা এটা রয়েছে ডেলি রুটিনটা তুমি কমপ্লিট করার পর কলেজে তোমার ছুটি হয়ে যাচ্ছে তোমার 5টার সময়, নেক্সট তুমি এসো আমার কাছে, আমি তোমাকে বুঝিয়ে দেবো, কারণ আমি রয়েছি 5:30 পর্যন্ত কলেজে। তো বাকি তাকে সেই জায়গাটা গাইড করে দেওয়া, সে আবার গেল নিজের চেষ্টা করতে। বা যেগুলো আপনারা জানেনই, NPTEL বলে একটা জায়গা রয়েছে যেখানেতে কিছু ভিডিও দেয় এই সমস্ত সফটওয়্যার ব্যাপারে, সেগুলিতে তাকে গাইডেন্স দেওয়া, বা সেই ভিডিওটা দেখেও হয়তো সে বুঝতে পারছে না, তখন তাকে সেই জায়গাটা বোঝানো, ক্লিয়ার করে দেওয়া, এটা আমরা করে থাকি। বেসিক্যালি কিছু কিছু স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে, যেমন কোনো কোম্পানি ধরুন ব্রিজের ওপর কাজ করছে, ব্রিজ কনস্ট্রাকশন বা ডিজাইন করছে, সে এসে বলল যে আমার ইট্যাবস বা SAP 2000 সফটওয়্যার জানা স্টুডেন্ট চাই, সে আগে থেকে রিকোয়ারমেন্ট পাঠিয়ে দিল। সেই মতো কিন্তু আমরা সেই কোম্পানিটাতে যে স্টুডেন্টরা বসতে চায়, ইন্টারেস্টেড স্টুডেন্ট, তাদের কিন্তু আমরা সেই মতো করে তৈরি করে দিই। কারণ আমাদের অলরেডি 8টা ল্যাব রয়েছে, ডিজিটালি ল্যাব রয়েছে, যে কারণে আমাদের কম্পিউটারে কোনো শর্টেজ হয় না। সমস্ত কম্পিউটারেই মোটামুটি যে সমস্ত সফটওয়্যার সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো সবগুলোই আমরা ইনস্টল করে রেখেছি। তো যদি এরকম কোনো স্পেশাল রিকোয়ারমেন্টস চলে আসে, অনেক সময়ই চলে আসে, সেই জায়গায় কিছু কিছু স্পেশাল রিকোয়ারমেন্টস আমাদেরকে করে দিতেই হয়। এবং যদি কোনো স্টুডেন্ট নিজের ইন্টারেস্টে চায় যে আমি এই সফটওয়্যারটা শিখে নিতে পারি, তাহলে তার জন্য ল্যাবের দরজা সবসময় খোলা আছে। আমরা কথা বলছিলাম কেমনভাবে স্টুডেন্টদেরকে মানে আদার ল্যাঙ্গুয়েজেস শেখানো হচ্ছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস শেখানো হচ্ছে, যাতে তারা মানে চাকরি করতে গিয়ে সেই ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু চাকরি পাওয়ার আগে কিছুটা গ্রুমিংয়ের দরকার হয়, ক্যাম্পাসিংয়ে বসার আগে, ক্যাম্পাস রিক্রুটমেন্টে বসার আগে কী করে কোশ্চেন ফেস করবে, HR রাউন্ড কী করে ফেস করবে, টেকনিক্যাল রাউন্ড কী করে ফেস করবে। তো সেই জন্য স্টুডেন্টদের কেমন করে তৈরি করা হচ্ছে সেটা আমরা একবার স্নিগ্ধদীপ স্যারের কাছ থেকে জেনে নেব। বেসিক্যালি থার্ড ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরেই যখন স্টুডেন্টদের ডাটাবেস আসে ফর ট্রেনিং প্লেসমেন্ট, তখন থেকেই কিন্তু আমাদের এই গ্রুমিং প্রসেসটা কিন্তু শুরু হয়ে যায়। আমাদের ল্যাঙ্গুয়েজ ল্যাব সবসময় তাদের জন্য খোলা আছে, এবং আমাদের যিনি হিউম্যানিটিস ডিপার্টমেন্টের HR ডিপার্টমেন্টে কাজ করছেন যারা, তারা কন্টিনিউয়াসলি স্টুডেন্টের স্পিকিং এবিলিটি এবং যে সমস্ত HR কোশ্চেন্স যেগুলো ফেস করতে হবে, টেকনিক্যালি কোশ্চেন্স তো তারা অবভিয়াসলি নলেজেবল এবং টেকনিক্যালি সাউন্ড হয়েই আছে, যেগুলো HR রিলেটেড যে সমস্ত কোশ্চেন্স, ডামি কোশ্চেন্স, গ্রুপ ডিসকাশন রাউন্ড, সমস্ত কিন্তু কিছু থার্ড ইয়ারের পর থেকেই স্টুডেন্টের ক্ষেত্রে সেগুলো গ্রুম করা শুরু হয়ে যায়। পিরিয়ডিক্যালি নিজেদের মধ্যেই ছেলেরা কথা বলে, সেখানে দরকার হলে যে কোনো দিন যে কোনো ফ্যাকাল্টিকে তারা ডেকে নিয়ে যায় যে আজকে গ্রুপ ডিসকাশন আছে, আজকে টপিক এটা, স্যার আপনি আসবেন, বা আজকে টপিক এটা, বা যদি
ধরুন এমনও হয়েছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সে টিসিএসে বসতে গেছে, সে অ্যামাজনে বসতে গেছে, তখন কিন্তু সেখানে তার টেকনিক্যাল নলেজ সেভাবে কোম্পানি দেখতে চায়নি। তো তাদের জন্য কিন্তু আমরা আলাদা করে তৈরি করেছি আলাদা করে ল্যাঙ্গুয়েজ ল্যাব, যে সেই সমস্ত জায়গায় তারা যে মার্কেটিং বেসড বা ফিনান্সিয়াল বেসড যে সমস্ত কোশ্চেনগুলো তাদেরকে ফেস করতে হবে সেইগুলো তারা সেখানে ফুলফিল করতে পারে। আজকে আমরা জানলাম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্ররা কেন পড়বে আর সানাকাতেই কেন পড়বে। এই বিষয়ে স্যাররা আমাদেরকে একটা ব্রিফ আইডিয়া দিলেন, একটা বেশ ভালোভাবে তারা বললেন যে সানাকাতে কীরকমভাবে গ্রুমিং করানো হয়। আমরা যদি কোনো স্টুডেন্ট যদি চায় যে সে হায়ার এডুকেশন নেবে, তার জন্য কি ব্যবস্থা আছে, যারা চাকরি করতে চায় তাদের জন্য কি ব্যবস্থা আছে, রিসার্চের জন্য কি ব্যবস্থা আছে, এই সব কিছু আজকে আমরা জানলাম। আর তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যারদের আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।